নেই সেখানে শুধু সূক্ষ্ম পানি গায়ে পায়ে হাতে মাথায় নাকে চোখে মুখে গরম অসহ্য তাতিয়ে পুড়িয়ে গন গন করে তুলছে আমাদের সমস্ত শরীর গলায় পায়ে লোহার বেরি গরমে তাতে ফসকা পড়ে তুমি হাঁস হাঁস নরকের পথে নরকে গাছ নেই পাখি সেই পানি নেই কালো পাহাড়ে খাল সামনে যাও ওই পাহাড়ের ঢালে আছে সাদা সরু শিরা শিরাতে আছে সোনা সোনা খুঁড়ে ভাত করতে হবে সোনা যাবে রোমে কারা কারা এরা এরা কারা এরা এথেন্সের কেনা ফাঁসিও কৃতদাস লোকে বলে ফাঁসিওরা নাকি মাটির তলায় থেকে বেশি প্রায় 2 বছর থেকে সেই 2 বছর টিকতে আজ ওরা এসে পৌঁছল সরকারকে এখনো চাবুকের সময় হয়নি। আমাদের সরকারকে ওরা আমাকে বাবা বলে। বাবা বাবা হবার বয়স হয়েছে বলে মনে হচ্ছে না। আমাদের দেশের এই রীতি বটে, আমাদের দেশে আবার অন্যরকম রীতি। এখানে ছেলে দোষ করলে চাবুক খান। বাবা বুঝতে পেরেছো? বাবা হ্যাঁ বুঝতে পেরেছি। তবে শোনো সবাই, জায়গাটা খুব খারাপ আর ঘটনা করলে আরো খারাপ বানাতে পারি আমরা। আমরা চাই যতদিন বাঁচবে কাজ করবে কথা শুনবে, যখন মরবে কিছুই চাইবো না। অন্য জায়গায় মরার থেকে বাঁচা ভালো, কিন্তু এখানে দরকার পড়লে আমরা বাঁচার চেয়ে মরাকে ভালো বলে মনে করাতে পারি। খাবার জল, খাবার জল গম আর বার্লির লবণ, তার সঙ্গে কিছু শুটকি পঙ্গপাল, আস্তানা পাথরের গুহা। ওখানে শোয়া যায়, বসা যায়, কিন্তু দাঁড়ানো যায় না। ভেতরটা পরিষ্কার করা হয় না কোনোদিন। এরা স্নান করে না কখন। এরা জল খেতে পায় দিনে 2 বার, 1 বাটি করে। ভেতরে শুধু জমে থাকে অন্ধকার, গভীর গভীর অন্ধকার। কিন্তু এই গরমে এই মরুভূমিতে একসঙ্গে 12 ঘন্টা হাতুড়ি চালানো নরক ছাড়া কোথাও পাওয়া যায় না। তৃষ্ণায় ছাতি ফেটে যায়। এক সময় খাটা অসম্ভব হয়ে পড়ে, মূত্রাশয় নষ্ট হয়ে যায়, অবর্ণনীয় যন্ত্রণা। তখন ওরা মূর্তি খেদিয়ে দেয় মরুভূমি। 10 সিঁড়ি হাতুড়ি, হাতুড়ি ওজন 10 সিঁড়ি। শুনতে কিচ্ছু নয়, হাতুড়ির ওজন 10 সিঁড়ি। এই গরমে এই মরুভূমিতে 10 সিঁড়ি হাতুড়ি চালানো মরদ ছাড়া
তৃষ্ণায় ছাপতে চায়। জল মাত্র একবারই, শরীরে জল নেই, তবু আমরা ঘামি, ঘাম বেরোনো, জীবন বেরোনো, তবু ঘাম রোখা যায় না। এরপরে শুরু হয় প্রহরীদের চাবুক, ওদের চাবুক আস্তে জোরে কথা বলে আমাদের শরীরে বিভিন্ন অংশে যাতে হাতের হাত দিই একটু সময়ের জন্য বিশ্রাম না পায়, অনন্তকাল আরো লম্বা, আরো দীর্ঘ, অনন্তকালের পরও অনন্তকাল আছে, তবু সে অনন্তকাল শেষ হয় একটা দিন। এইভাবে শেষ হয় একদিন, এক রাত, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর। নুবিয়ার সোনার খনির নরক, নরকের দাস। Thrasio Koru Spartacus. Thrasio Koru Spartacus. Thrasio Koru Spartacus. Thrasio Koru Spartacus. Thrasio Koru। স্পার্টাকাস পালালো কি করে? পালানি ওরকম জায়গা থেকে পালানো যায় না। তাহলে খনির কাজ চালু রাখতে গেলে দাসেদের ব্যবহার করে ফেলতে হবে। বাঁচিয়ে কাজ করাতে গেলে যথেষ্ট লাভের সম্ভাবনা থাকে না, আর এটা ওদের জানে, আর জানা বলেই মরিয়া হয়ে ওঠার সম্ভাবনা। এটাই খনির ভয়ানক বিপদ, ভয়ানক সমাজের। তাই ওই রোগের লক্ষণ যদি কারোর মধ্যে দেখা দেয়, তাকে মেরে তার লাশটা টাঙিয়ে দিতে হয় দেয়ালে, যাতে সমাজটা অন্য কারো গায়ে না লাগে। আর মেরে ফেলা মানেই তো খরচা। তাই ওখানকার রক্ষীদের সঙ্গে আমার দালালের একটা গোপন বন্দোবস্ত আছে। ওরা ওই সম্মান জমিয়ে রেখে আমার দালালের কাছে ন্যায্য মূল্যে বেচে দেয়, আর ওই যাদের লোক দিয়ে সব থেকে ভালো প্ল্যান এটা করি। এইভাবেই তাহলে আপনি স্পার্টাকাসকে কিনেছিলেন? হ্যাঁ, একযোগে দুটো শেষ লোক কিনেছিলাম, স্পার্টাকাস আর গারিকাস। ফসল ছোড়া খেলা লোকে এখন সব থেকে বেশি চান। পরের বছরটা হয়ে যাবে তলোয়ারটা চলছে বেশি, ছোড়া তলোয়ার। দেখবেন নাকি আমার চাঁদের লড়াই? আমি যথেষ্ট লড়াই দেখে থাকি। তাও বটে। কিন্তু অ্যারিনার লড়াইয়ের একটা বিশেষ জাত আছে, যা আপনার ফৌজি পোষাই কিনতে পাবেন না। আজ স্পার্টাকাস রোমের বর্মনা ফৌজ খতম করে দিয়েছে। এখন সিনেট আপনাকে ভার দিয়েছে রোমকে উদ্ধার করবেন। মহান রোমের কাছে কেউ পেরে উঠবে না। আজ এই মুহূর্তে স্পার্টাকাস কিন্তু আপনাকে অনেকখানি মেরে আছে, সেটা মানেন তো? হ্যাঁ মানে। আরে স্পার্টাকাস লড়াইটা শিখেছে কোথায়? আমার উলঙ্গ করে শুধু একটা ছোড়া পেছনে গায়ে হাসাওয়ারে উলঙ্গ শরীরে রোগ চাকচাক করছে। এই ছেলেরা স্ত্রী মারাচ্ছে, আনন্দ করছে, উত্তেজনা করছে। আমি পারে এই লড়াইটাকে আমি খুলি থেকে লক্ষ্মী প্রত্যেক খুলিতে আমার মাথা দাদা আছে, নিজের আলাদা ক্যারিং আছে, খেলা হয় বাজারে সেরা জিনিস খাওয়াই খেলোয়াড়দের, মাংস পুরি, তারপরে মেয়েছিলে গ্ল্যাডিয়েটর তো লাঙলের দ্বারা দাস নয় যে গ্ল্যাডিয়েটরের জাত রাখতে গেলে তাকে মেয়ে ছেড়ে দিতে হয়, তবে সে ভালো থাকে, ভালো খায়, ভালো লড়ে, আর যত বৌদি না হবে বাজারের সেরা। আজকে হ্যাঁ সেরা কচি এবং কুমারী। হ্যাঁ কুমারী, কারণ আমি জানি, কারণ গোড়াতেই আমি ওকে পরখ করে নেই কিনা।
কারো কারো আমার মেয়ে ছেলে লাগে, কিন্তু আমার যে মেয়ে ছেলেটাকে লোকে স্পার্টাকাসের বউ বলে, ভ্যালিনিয়ার কথা বলুন। যখন কিনেছিলাম মাত্র 19 বছর বয়স, 19 বছর বয়স, শালি কোন বেড়ালের বাচ্চা সেই রাতে খুন করে ফেলাচ্ছে উচিত ছিল আমার, না একটা ঠাট্টা করেছিল, একটা ঠাট্টা দিয়েছিলাম স্পার্টাকাসকে। ভ্যালিনিয়ার কথা বলুন। বলি মদ খেয়ে পাওয়া যাবে না, তাকে মদ খেলে আপনার চোখে আরো নিচে নেমে যেতে হবে। আচ্ছা, আমি যদি বেশি খেয়ে মাতাল হই আপনার আপত্তি আছে? আমার সম্বন্ধে আপত্তি কোনো কিছুতেই নেই, আপনি যা খুশি তাই করতে পারেন। এবার কি বলবেন ভ্যালিনিয়ার কথা? বললাই না, আমি এখন কোথায় শোভা বলতে পারেন? একে নিয়ে যাও, সবার সমস্ত বন্দোবস্ত করে দেবো। পৌঁছে যাবেন। চোখ খুলে লড়া, চোখের বাঁধন খুলে লড়া। হাতে পায়ে শিকল নেই, হাতে ছোড়া, চোখে মুক্তির স্বপ্ন, মুক্তি, মুক্তির স্বপ্ন। গ্ল্যাডিয়েটর, করু, স্পার্টাকাস, ভ্যালিনিয়া। আমি তোমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে দিয়েছি, কিন্তু যখন কিনেছিলাম মাত্র 500 দিনারে, মাত্র 500 দিনার, তখন ফেলেছিলাম নিশ্চয়ই পরিমাণ আছে। অত সস্তা 2000 দিনারের মাল রেখেছে আমার সবার ঘরে। কত সুন্দর পাথরের ফুলদানিটা ওই মাথায় ভাঙতে হলো, কামড়ে শেষ করে দিত। কেন মেরে ফেলিনি সেই রাতে? হিসেব করতে বসলাম, 500 গেছে, 2000 দিনারের মাল গাড়ি নষ্ট করেছে, মেরে ফেলবো। ওই সারা স্পার্টাকাস, ওর শান্ত চেহারাটা দেখে কেমন একটা অস্বস্তি লাগতো, তাই একটা ঠাট্টা। আর কিনা বউ বলে গেল। খতম করে দেওয়া উচিত ছিল আমার। না, তুই দেখেছিস স্পার্টাকাস নড়েনি, ছোড়াটা ফেলে দিয়ে শান্ত ফেলার মতো দাঁড়িয়েছিল। চেহারাটা দেখেই তো তখন ভুল করলাম। রোমের উঁচু বংশের লোকটা পায়রা আসা, তাই ল্যানিস্টা বলতে নাক কুচকয়, তাই মুখে বলেনি, কিন্তু মনে মনে বলেছি। আর এই বলার দাম আমি যদি 5000 দিনারের বেশি আদায় করে না নিয়েছি, আমি ল্যানিস্টাই নই। এই যে রোম থেকে আসছেন, আমার নাম বারিয়াস ব্রাকাস। আমি এবং আমার বন্ধু টাইলাস একটা আলাদা খেলার ব্যবস্থা করতে চাই। 2 জোড়া গ্ল্যাডিয়েটর হবে, পুরো খেলা চাই। পুরো খেলা মানে মেয়ে খেলা বলছেন? পুরো খেলা বলতে আর কি বোঝায়? পুরো খেলা কেন? পুরো খেলা দেখতে বসবেন, হয়তো 2 মিনিটের মধ্যেই খতম। অবশ্যই খেলা নিন, কোটি পাবেন, রক্তরক্তি পাবেন, বেশি কেমন হয়ে গেলে আমি আবার বদলি করে দেবো। ফাঁসিও ছোড়া খেলা, এমন খেলা কেউ কোথায় দেখেনি। আর
দুটো তো একসাথে হয় না। তোমার যুক্তি তো হয় না, কারণ তুমি টাকাও রাখতে চাও, খেলোয়াড়ও বাঁচাতে চাও। কিন্তু আমি যখন কিছু কিনি পুরো কিনি, না পারো তো বলে দাও, দরাদরি ভালো লাগে না আমার। 25,000 দিনার করবে। ঠিক আছে, তাই হবে। তবে একটা কথা, দুজনে ছুরি খেয়ে বালি তারপরে পড়বে খতম হয়ে গেছে, ওটি চলবে। আর তাই যদি হয় তবে তোমার লোক ওদের দুজনের গলা কেটে দেবে একই না, এবং সেই কথাটা ওদের আগে থেকে জানানো না। ঠিক আছে, তবে এই ধরনের খেলা কিন্তু চট করে মিটে যাও। আমাকে সাবধান করার চেষ্টা করবো না এটা। কায়াস খেলোয়াড়গুলোকে দেখবে, দেখা যাবে। ওই কালো লোকগুলোকে দেখেছো? ইথিওপিয়া থেকে আসে। ওদের অস্ত্র বড় মজা, একটা জাল আর একটা মাছ মারা বর্ষা, 3টে ফলা থাকে বর্ষাটায়। রাকাসের মতো লোক আমি দেখি 25,000 দিনার খরচ করতে চোখের একটা পাতা কাঁপলো না। আসলে ছোড়া খেলার মতো জিনিস হয় না, দেখেছো? অবশ্য হিন্দিদের ছোড়ার হাত ভালো। একটা ফরমাইশি খেলার জন্য 25,000 দিনার। আচ্ছা কাইলাস, একটা মজা করলে কেমন হয়? যদি একটা কালো খেলোয়াড়ের সঙ্গে আমি ফাঁসিকে লড়িয়ে দিই। ওটা কোনো লড়াই না, ফাঁসির হাতে শুধু একটা ছোড়া। ওইটাই ভালো হবে, কি বল? ছোড়াটা একবার চালে আটকে গেলে কত? ওই খেলাটাই থাকবে, কি বল? আর পরের খেলাটা একটা ইহুদির সাথে একটা ফাঁসিকে লড়িয়ে দেবে। কাকে কাকে ডাকবো মালিক? বাস বলে বল। আয়ো আয়ো। রাত যাবো। কাটাকাস সাড়ে দশ। খেলোয়াড় পছন্দ হয়েছে। চল। কিন্তু একটা শান্তশিষ্ট খেলার মতো চেহারা, ওটাকে দেখে কিন্তু লড়িয়ে বলে মনে হচ্ছে না। এ আমাকে কিছু বুঝবেন না, ওর নাম স্পার্টাকাস। তারও তো ভালো ছোড়া না, আমি ইচ্ছে করেই ওকে দিয়েছি। ওকে কার সঙ্গে দিচ্ছ? ওই লোক কালো কাপড়ে খেলোয়াড় যাওয়া। আশা করি করবো না, কি বল? চল। একটা কাপড়ের সঙ্গে একটা ছাসি ওকে দিলেন মালিক, আপনার বদনাম হয়ে যাবে। আপনার বদনাম সুনাম আমি বুঝবো, নিজের কাছে যাও। আচ্ছা মালিক। 25,000 রোমের লকটা বাইরে রাখো। চলে যাক, স্পার্টাকাসটা কত হয়ে গেলেই বাঁচি। এলেই আমাকে মনে দিয়ে খেলার দিন স্পার্টাকাসকে নজরই পড়ে, সবকিছু গুলিয়ে দিল ওই কালো কাপড়ি খেলোয়াড়টা। এদিকের কথা আমি কোনোদিন বলতে পারবো না। আসি, ওরকম জাত ছোড়ার খেলা 101টা দেখতে পারবেন, কিন্তু পরের খেলাটা সব কিছু মাটি করে দিল ওই কালো কাফরি খেলোয়াড়টা। ঠিক আছে, ল্যানিস্টার তার চুক্তি রাখতে পারেনি, আমিও তার অর্ধেক টাকা চেপে রেখেছি। মামলা করে দেখো জিততে পারো না। কি করবো মালিক? অমন ভাবে খেপে খেপে গেল। খেপে যাওয়া কেন? বত্রিশটা পুরো লড়াই করে যাবো, 32 চারিয়ে খোলা জোরগা হবে। আপনি কিসে মানে খেপে গেল? করে জানবো মালিক। এই রাতের সঙ্গে আছো, লড়াই শিখাচ্ছ। আগে বউকে সেবাই সে কোনো টাকা মানে থাকে। আরে তোমাকে ডাকবো। বিশ্বাস করুন মালিক, আগে থেকে এর কোনো লক্ষণই বোঝা যায়নি। হঠাৎ এরিয়াতে ঢুকেই অমন ভাবে খেপে গেল। জিজ্ঞেস করুন। সবার রাস্তা কেমন হয়েছে? যেমন বলেছিলেন মালিক। সমস্ত খেলোয়াড়দের সারি মেরে দাঁড় করাও। আচ্ছা মালিক। যাচ্ছি, কোনো মাথা বন্ধ পাচ্ছি না, কোথাও কিছু নেই। হঠাৎ খেপে গেল, হঠাৎ খেপে গেল। কোথাও কিছু নেই, হঠাৎ খেপে গেল। তারপর জালটা অস্ত্রটা ফেলে দিয়ে চিৎকার করে আমাদের অস্ত্রটা এগিয়ে ছুটে
কোথাও কিছু নেই, হঠাৎ খেতে গেল। বাটিটা তাই করবে, কাইয়াস তাই করবে, সব পাই তাই করবে। কোথায় কি আছে, কোথায় কি ছিল, কেউ খোঁজ রাখে তা? কেউ ওর অতীতে যাত্রা করেছে, পৌঁছেছে নদীর ধারে চোখ তুলে ধরে, দেখেছে ওর বউকে, ওর ছেলে মেয়েকে, দেখেছে রোমের সৈন্যরা কিভাবে ধরে নিয়ে এসেছে ওকে, ওর প্রতিবেশীকে, সারা গায়ের লোককে। কেউ জানে ওর 32টা লড়াইয়ের ইতিহাস, কেউ জানে লড়াইয়ের আগে স্পার্টাকাসের সঙ্গে কি কথা হয়েছিল। স্পার্টাকাস, বলো বাবা। দেবতার দয়া যদি আমার উপর থাকতো তবে আমি ছোটবেলাতেই মরতাম। না। তুমি দেবতায় বিশ্বাস করো না? না। তবে তুমি কি বিশ্বাস করো স্পার্টাকাস? আমি বিশ্বাস করি তোমাকে, আমাকে। আমরা ল্যাংস্টার কসাইখানায় মাংসের টুকরো। আমি অনেক দিন বেঁচেছি এই কসাইখানায়। আমার ঘর অনেক দূরে, আমার ছোটবেলা অনেক দূরে। আমি তোমার সাথে আজ মরবো না স্পার্টাকাস। না করলে আমাদের দুজনকে মেরে ফেলা হবে। তবে তুমি আমায় মেরো, আমি বাঁচতে চাই না। আমরা দাস, আমাদের বাঁচা ছাড়া আর কিছুই নেই। স্পার্টাকাস, তুমি আমার বন্ধু। গ্ল্যাডিয়েটরের সঙ্গে বন্ধুত্ব করো না। 1000 বার শুনেছি কথাটা, 1000 বার বলেছি। 32টা গ্ল্যাডিয়েটর মরেছে আমার হাতে, তবু তুমি আমার বন্ধু। স্পার্টাকাস, মানুষ জন্মায় কেন বলতে পারো? বাঁচতে। ওইটাই সব জবাব? এইটাই একমাত্র জবাব। তোমার জবাব আমি বুঝি না স্পার্টাকাস। কেন বাবা? একটা শিশু জানে, মায়ের পেট থেকে পড়েই সে জানতে পারে। এর থেকে সহজ জবাব আর কি হতে পারে? মানুষ জন্মায় বাঁচে যতদিন না সে মরছে। কিন্তু স্পার্টাকাস, আমাদের বাঁচতে হয় বন্ধুকে খুন করে। তবু বাঁচতে হয়। তবু বাঁচতে হয়। না 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 খনি থেকে বাঁচিয়ে নিয়ে এসছি তোদের, রুশ থেকে, ফাঁসি ঘাট থেকে তোদের বাঁচিয়ে নিয়ে এসছি। তোদের চান করানো হয়, পালিশ করানো হয়, এমনকি মেডিসিনে পর্যন্ত তোদের দেওয়া হয়। তোরা আগে আছিস, তার থেকে কোন দাস খারাপ ছিল দুনিয়ায়, আর এখন যে আছিস তার থেকে কোন দাস ভালো থাকে? তোদের মধ্যে একটা ডেমোক্রাটকে আফিস করা বোঝেনি। এখন ডেমোক্রাট আছে এর মধ্যে, কেউ একটাকে টেনে বার কর। লাশটা গ্রামের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে নেই। তোরা তোরা একটা দেখ, দেখে শেখ মেমো খারাপের কি শাস্তি। শেখ গ্ল্যাডিয়েটরের সাথে বন্ধুত্ব করো, কারণ বাঁচতে হলে ওই বন্ধুদের কাল হত্যা করতে হবে একটা, আর বাঁচতে হবে কারণ দাসীদের বাঁচা ছাড়া কিছু নেই। স্পার্টাকাস, তুমি এই কথা বলেছিলে ড্রাভাকে গতকাল, আর আজ ড্রাভার লাশের পাশে আর একটা লাশ না, একটা দাসের লাশ, একটা গ্ল্যাডিয়েটরের লাশ।
আর 200 জন গ্ল্যাডিয়েটর খুনের দেওয়া। আজ সকালে কি ভাবছো স্পার্টাকাস? আজ সকালে কি ভাবছো তোমরা কাবুয়া রাখা 200 জন নিরস্ত্র গ্ল্যাডিয়েটর? সিনেটর গ্রাগাস, পবিত্র সিনেট তোমাকে ভার দিয়েছিল দাস বিদ্রোহের মূল খুঁজে বার করতে। পেয়েছিলে সেই মূল? লেফটেন্যান্ট কার্ডিয়াটাস, কোন ষড়যন্ত্রে আদাসিটি আপনি পাননি আগে? ষড়যন্ত্র করেনি কেউ, করলে আমি জানতে পারতাম। কি করে? গ্ল্যাডিয়েটরদের মধ্যে আমার সবসময় দুজন চর থাকে, তারা দাস। তাদের আমি পুরো খেলা লড়াই না, মুক্তি দিয়ে 1 বছর পরে আবার সেই জায়গায় নতুন চর নিয়োগ করি। প্রতিদিনের খবর আপনি রাখেন? প্রতিদিনের খবর। লেফটেন্যান্ট কার্ডিয়াটাস, আপনি সিনেটকে বলেছেন দৃষ্টান্ত হিসাবে একজন গ্ল্যাডিয়েটরকে বধ করা হয়েছে। সম্পূর্ণ ন্যায়সঙ্গত কাজ, কিন্তু তারপর কোনো অসন্তোষ বা বিক্ষোভ দেখা গেছে। কিন্তু মাত্র না, এর পেছনে কোনো সূত্র রাজ্যের সাহায্য বা প্ররোচনা আছে বলে আপনি মনে করেন? অসম্ভব। লেফটেন্যান্ট কার্ডিয়াটাস, সিনেটের আর কোনো প্রশ্ন নেই। সিনেটের মাননীয় সভ্যবৃন্দ, দাস বিদ্রোহ আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ আকার নিয়েছে, কিন্তু মনে হয় ঘটনাটা সম্পূর্ণ আকস্মিক। হয়তো বা কয়েকজন গ্ল্যাডিয়েটরের কিংবা একমাত্র স্পার্টাকাসের সাময়িক উন্মত্ততাই এর কারণ। সাময়িক উন্মত্ততা? স্পার্টাকাস, তুমি কি উন্মাদ হয়েছিলে সেই সকালে? স্পার্টাকাস, তুমি কি আমার সাথে লড়েছিলে না? না, কিন্তু ড্রাবা কাউকেই মারতে পারলো না। মরতেই যদি হয় তবে ওরকম ভাবে কেন? তুমি কি ওর থেকে ভালোভাবে মরবে গাড়িটা? ওর মধ্যে একটাই কুকুরের মতো, তুমিও তাই মরবে স্পার্টাকাস। তুমি কিভাবে মরবে ক্রিপ্সাস? যেমন ভাবে তুমি মরবে। ড্রাবা আমাকে বন্ধু বলেছিল। সেটাও দুর্ভাগ্য তোমার। স্পার্টাকাস কি গালিক্রাস, আমি তোমাকে বন্ধু বলছি। গ্ল্যাডিয়েটরের সঙ্গে বন্ধুত্ব করো না, তাই না স্পার্টাকাস? ওদিকে তাকিয়ে কি দেখছো স্পার্টাকাস? জানি না। জানো না? তুমি সব জানো। শাশুড়া তোমাকে বাবা বলে। কার সাথে তোমার লড়াই ক্রিপ্সাস? তোমার বাবা বলেছিল তুমি তার সাথে লড়নি কারণ স্পার্টাকাস আমার যখন সময় আসবে আমার সাথে লড়বে। আমি আর কোনোদিন কোনো গ্ল্যাডিয়েটরের সাথে লড়বো না। আমি সব জানি না, কিন্তু এটা জানি। একটু আগেও জানতাম না, কিন্তু এখন জানি। এখন আমরা কি করবো বাবা? সময় এলে বলতে পারবো গানিক্রাস, এখন জানি না। এই, ওখানে কি কথা বলছিস? আমি আমার সব কথা জানি, আমি আমার সব কথা উঠে দাঁড়িয়ে খুলে বলতে চাই। বলো। কিন্তু একবার বললে আর ফেরা যাবে না ক্রিপ্সাস। ওঠো, বলো। দক্ষিণ আমাদের থামাতে আসবে। পারবে না। চুপ। এখন আমরা কি করবো বাবা? কোথায় যাবো? এখন আমরা বাইরে যাব, লড়বো, মুক্ত হব। লড়বো, মুক্ত হব, মুক্ত। বাইরে যাব, 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 লড়বো, মুক্ত হব, মুক্ত। এই বল গ্রাগাস, ভূমিকম্প এখানেই শুরু। একদিকে কাপড় সশস্ত্র ফৌজ, নিরস্ত্র প্রায় 200 গ্ল্যাডিয়েটর, 40 জন দাস। কিন্তু রোমান ফৌজের যেটা সবচেয়ে বড় জোর, শৃঙ্খলা, সেইটাই দুর্বলতা। এক মুহূর্তে বুঝে নিল স্পার্টাকাস, বুঝতে হলো তাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে, ফাঁক ফাঁক হয়ে থাকো। দূর থেকে ছিঁড়ে ফেলো ওদের, হাতে পাথর নাও, মরো! এবার তোমাদের মধ্যে কেউ
আমাদের লড়াই শেষ নয়, আমাদের লড়াই শুরু। এবার আমাদেরকে লড়তে নিয়ে যাবে এই দেশ। এবার আমরা কি করবো বাবা? কোথায় যাবো? গ্রাম থেকে গ্রামে যাবো, খামার থেকে খামারে, যেখানে যাবো দলদের দলে আনবো আর রোমান ফৌজের লড়বো। হাতিয়ার কিনে নেবো, পরে তৈরি করবো। কিন্তু তাহলে রোম আমাদের সাথে লড়বে। রোমের সঙ্গে আমরা লড়বো। রোমের সঙ্গে আমরা লড়বো। হ্যাঁ, রোমের সঙ্গে আমরা লড়বো, কারণ দুনিয়ায় রোম ধ্বংস করতে না পারলে দাসীদের ধনাবার জায়গা নেই। রোম ধ্বংস করতে পারবো স্পার্টাকাস। পারতেই হবে কিক্সাস। স্পার্টাকাস, স্পার্টাকাস, স্পার্টাকাস। চলো, কোন দিকে? ওই ভেসুভিয়াস পাহাড়ের দিকে। কিন্তু তবুই আরম্ভ শেষ হতে পারত এরই মধ্যে, শেষ হতে পারে যে কোনো মুহূর্তে। ভেসুভিয়াস পাহাড়ের ঢাল শুধু একটা অস্থায়ী আক্রমণ মাত্র। খবর যাবে রামে। সিনেট বসবে, রোমের নগরবাহিনী ৩,৫০০ সৈন্য, ৬টি দল আসবে, সেনাপতি ভ্যালিনিয়াস নামটা সেনেট দিতে। সিনেটের মাননীয় সভ্যবৃন্দ, যদি অনুমতি করে সাক্ষীকে ডেকে পাঠাই। তোমার নাম? জোরে বলো, ভয়ের কিছু নেই। আরালাস পার্থাস। আরালাস পার্থাস। সিনেটের এই পবিত্র কক্ষে দেবতার নামে সর্বসত্য বলবে। বয়স কত? 25 বছর। পেশা? রোম নগর বাহিনীর পদাতিক সৈন্য। কোন বাহিনী? তৃতীয় বাহিনী। আনারস পাঠাস, তোমাদের বাহিনী এবং সঙ্গে 8-5টা বাহিনী কাপুয়া থেকে দক্ষিণে যাত্রা করার পর কি কি ঘটনা ঘটেছিল মাননীয় সিনেটরদের সামনে বল। নির্ভয় বল, কারণ তুমি এখানে যা বলবে তার কোনো কিছুই তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে না, সবকিছু গোপন থাকবে। আমি সিনেটকে বলেছিলাম নগর বাহিনী পাঠিও না। নগর বাহিনীর সৈন্যরা যুদ্ধ করতে পারে, কিন্তু শহরে থেকে থেকে আইসি হয়ে গেছে তারা। এখান থেকে কাপুয়া দিনে 20 মাইল হেঁটে 5 দিন, পায়ে ফসকা, ক্লান্তি, বিরক্তি, তবু তো সেটা পাকা করো। তারপর ভেসুভিয়াসের পথে থাকা রাস্তা কি অবস্থা হতে পারে তা আন্দাজ করতে পার্থাসের বর্ণনার দরকার নেই আমার। সেদিন বৃষ্টিতে ভিজে সকলের মেজাজ বড় ছিঁচড়ে ছিল। এমন সময় পাহাড় থেকে নেমে এলো 4টে দাস। না কোনো বাড়ি বা খামারের দাস বোধহয়। তারপর 3টে দাস আর একটা দাসী। তাদের মেরে ফেলা। কেন? জানি না, ওই অঞ্চলে সব দাসকে শত্রু বলে ভাবা হয়েছিল বোধহয়। শত্রু হলে পাহাড় থেকে নেমে আসবে কেন? জানি না, দ্বিতীয় বাহিনীর সৈন্যরা করেছিল। ওরা শাড়ি ভেঙে মেয়েটাকে ধরেছিল, দাস 3টে বাঁচাতে গিয়ে বর্ষার খোঁচায় মরল। আমি যখন সেখানে গিয়ে পৌঁছেছি। আচ্ছা, তাহলে তুমিও শাড়ি ভেঙেছিলে? অব্বাই ভেঙেছিল। তারপর কি হলো? তারপর ওরা মেয়েটাকে মাটিতে ফেলে একের পর এক। বুঝেছি, তোমাদের অধিনায়করা বাধা দেয়নি? না। তুমি বলতে চাও তারা চোখের সামনে ব্যাপারটা ঘটতে দিল? সত্যি কথা বলো, তোমার ভয় কিছু নেই? অধিনায়করা বাধা দেয়নি। মেয়েটাকে মারা হলো কিভাবে? ওরা যা করছিল তাতেই মেয়েটা মারা গেছে। তারপর কি হলো? রাতে রাস্তা না গাড়া হলো। রসদে রুটি ছিল প্রচুর, তাই রান্না করা হয়নি। আর ঠান্ডা ছিল না বলে মাঠেই কোনো শিবির তৈরি করা হয়নি, এমনকি তাপও খাটানো হয়নি। প্রাচী পরীক্ষা কিচ্ছু না। রোমের কোনো ফৌজ সুরক্ষিত শিবির তৈরি না করে কোথাও রাত কাটায় না, এ কথা তোমরা জানতে না? তখন সকলে খুব ক্লান্ত ছিল। তোমাদের সেনাপতি ভ্যালিনিয়াস গ্লাপাস শিবির তৈরি করেননি কেন জানো? শুনেছিলাম সেনাপতি করাতে চেয়েছিলেন, কিন্তু বাহিনীর অধিনায়করা বাধা দিয়েছিলেন। তারা বলেছিলেন কয়েকটা ফেরারি দাসের জন্য শিবির তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া শিবির তৈরি করার ইচ্ছে ছিল তো অত রাত পর্যন্ত হাঁটানো হলো কেন? তোমরা তখন কোথায় ছিলে? ভেসুভিয়াস পাহাড়ে খুব কাছে। তারপর কি হলো? রাত হলো, সামান্য চাঁদের আলো ছিল। আমি ঘুমোলাম। কিসে ঘুম ভাঙলো তোমার? বলো। আমার ঘুম ভাঙলো একটা চিৎকারে। মনে হলো কে যেন চেঁচাচ্ছে। উঠে দেখি অনেকেই চেঁচাচ্ছে। আমার পাশে ছিল আমার পাড়ার লোক, আমার বন্ধু, তাই আমরা পাশাপাশি শুয়েছিলাম। আমি উঠতেই আমার হাত ঠেকলো একটা নরম জিনিসে, নরম ভিজে আর অল্প গরম। তারপর ভালো করে তাকিয়ে দেখি সেটা মাথাটা নেই।
চারিদিকে সমানে চিৎকার চলেছে, জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। আমার রক্ত না কার রক্ত বুঝতে পারলাম না। জায়গাটা দাসের ছেয়ে আছে, ওদের ছোড়া তলোয়ার বর্ষা উঠছে পড়ছে, লোক মরছে, আমরা মরছি। দু এক জায়গায় জল মেরে লড়বার চেষ্টা করেছে, কিন্তু একদম পারেনি, হয়ে গেছে। আমার কোনো মাথা ঠিক ছিল না, আমি ওর সমানে চিৎকার শুরু করলাম, দলবার করে পালাতে চেষ্টা করলাম। জানি অন্যায় করেছি, অমন জিনিস আমি দুঃস্বপ্নেও দেখিনি। আমার সামনে পড়লো একদম দাস, আমি মুখের মতো খুব চালালাম, পড়ে গেল, বোধহয় মরে গেল, আমি জানি না। আমি তখন শুনেছি বাইরের দিকে দেওয়ালের মতো বসাতে দাঁড়িয়ে আছে, বেশিরভাগ তাদের মেয়ে, অমন মেয়ে আমি জীবনেও দেখিনি। হ্যাপা বাঘের মতো চেহারা, চুলগুলো হাওয়ায় উঠছে আর বিকট চেঁচাচ্ছে। আমার পাশ দিয়ে একজন সৈন্য বেরোবার চেষ্টা করলো, বর্ষায় খেতে ফেললো মেয়েগুলো। আমিও তখন এগিয়ে ভাব খুঁজছিলাম, হঠাৎ একজনের বর্ষায় এসে কিন্তু আমার হাতে, আমি ছুটে ভেতরে এলাম, পড়ে গেলাম লাশের মধ্যে। ভাবলাম উঠবো, লড়বো, লড়ে মরবো, কিন্তু পারিনি। কতক্ষণ পড়েছিলাম জানি না, এক সময় চিৎকার থেমে গেল। তারপর কারা যেন আমাকে টেনে তুললো, আমি তলোয়ার বার করছি, আমার হাতে বাড়ি মেরে ফেলে দিল তলোয়ার। একজন ছোড়া তুললো মারতে, দূর থেকে কে বলে উঠলো, দাঁড়াও। ছোড়াটা আমার গলার কাছে এসে থেমে গেল। দাঁড়াও, মনে হচ্ছে এছাড়া আর কেউ বেঁচে। তারপর ওরা আমাকে নিয়ে গেল সেনাপতির তাবুতে। দেখি সেনাপতিকেও মেরেছে, ওই বিছানাতেই মেরেছে। আমি নিজে দেখেছি ওই বিছানাতেই মেরেছে, কেউ বেঁচে নেই, কেউ না, শুধু আমি। কি করে বুঝছে সবাইকে মেরেছে? ওর তখন ভোর হয়ে গেছে, ওরা তাবু সব পর্দা তুলে দিয়েছিল। মেয়েগুলোকে দেখতে পেলাম না, দাসেরা মরা দেখে অস্ত্র পোশাক জুতো সব খুলে নিয়েছিল। মাংস রান্নার গন্ধ পেলাম, মাংস রান্নার গন্ধে আমার কেমন বমি এসে গেল, আমি বমি করে পেলাম। ওরা আমাকে বাইরে নিয়ে গেল, আমি অনেকক্ষণ ধরে বমি করলাম। সামনের ঝর্ণাটায় দেখি ওরা আমাদের অস্ত্রগুলো ধুচ্ছে, ঝর্ণার জলটা রক্তে লাল হয়ে গেছে। হাজার হাজার ছোড়া তলোয়ার বর্ষা, সব আমাদের রক্ত, সব আমাদের। কতজন দাস ছিল সেখানে? 700, 800, 1000, আমি জানি না। মৃতদেহগুলো কি করলো ওরা? কিচ্ছু না, ওই সেদিন পড়ে রইল। ওর মধ্যে দিয়ে ওরা হাঁটছিল, চলছিল, কাজ করছিল, এমনকি খাচ্ছিল। আমি নিজে দেখেছি যেন মরাগুলো নেই ওখানে। তারপর কি হলো? 5-6 জন গ্ল্যাডিয়েটর এলো, ওদের সর্দার বোধহয় ছিল, ওদের মধ্যে একজন কাফরিও ছিল। সর্দারকে দেখে এমনিতে ঠান্ডা, কিন্তু নড়ে, চোখের পলক পড়ে না, নড়ে না। আমার সত্যিকার ভয় হলো ওকে দেখে। কি বললো সে? আমার নাম স্পার্টাকাস, নামটা মনে রেখো। 3টে দাসকে তোমরা কেন মেরেছো? আর রোমের মেয়েরা কি এত সতী হয়ে গেছে একটা পুরো বাহিনীকে একটা দাসীর ওপর অত্যাচার করতে হয়? আমি বুঝাবার চেষ্টা করলাম আমি করিনি, ও সময় দ্বিতীয় বাহিনীর সৈন্যরা। কিন্তু ও এক দৃষ্টিতে আমার দিকে এমন ভাবে তাকিয়ে রইল, আমি ধরে নিয়েছিলাম ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু ও বলল, আমি যা বলছি ভালো করে শোনো, মনে রাখো, ফিরে গিয়ে তোমাদের সিনেটকে বলবে। কি বলেছিল সে? সে কথা আমি বলতে পারবো না। সিনেট তোমাকে আদেশ করছে। একটা দাসের কথা, একটা গ্ল্যাডিয়েটরের কথা বললে আমার জিভ খসে যাবে। যথেষ্ট হয়েছে, বলো। যাও, রোমে ফিরে যাও, ফিরে গিয়ে কি দেখেছো তা বল। বলো, ওরা 6টা বাহিনী পাঠিয়েছিল, আমরা সব শেষ করে দিয়েছি। আমরা দাসরা বলছে রোমের চাবুকের দাম তারা আর শুনতে চায় না। সৃষ্টির গোড়ায় সব মানুষ সমান ছিল, কিন্তু আজ রোমের দৌলতে মানুষের দুটো জাত, প্রভু আর দাস। কিন্তু তোমাদের চেয়ে আমরা অনেক বেশি, অনেক ভালো। মানুষের যা কিছু ভালো সব আজ আমাদের। আমরা বউকে ভালোবাসি, তোমরা বউকে বেশ্যা বানাও। আমাদের ছেলে মেয়ে চলে গেলে আমরা কাঁদি, আর তোমরা দাসীর গর্ভে দাস উৎপাদন করে বাজারে বেচে দাও। মানুষকে কুকুর বানিয়ে লড়াই করে আমক পাও, দুনিয়াটাকে
ডেকে বলবো শিকল ভেঙে আমাদের সঙ্গে এসো, আমরা রোমে যাচ্ছি। হ্যাঁ রোম, তোমাদের রোম আমরা ধ্বংস করবো, তোমাদের সিনেট আমরা উপড়ে ফেলবো, তোমাদের রাস্তাটুকু আমরা সাফ করবো, তারপর সুন্দর শহর তৈরি করবো, সুন্দর গ্রাম যেখানে পাঁচিল থাকবে না, হানাহানি থাকবে না, প্রভু থাকবে না, দশ থাকবে না, শুধু সুখ থাকবে আর শান্তি। যাও, রোমে ফিরে যাও। সিনেট তোমাদের ফৌজ পাঠিয়েছে, ফৌজের একমাত্র জীবিত সৈনিক তুমি। ফিরে গিয়ে বলো স্পার্টাকাস এই কথা বলেছে, স্পার্টাকাস এই কথা বলেছে, স্পার্টাকাস এই কথা বলেছে, স্পার্টাকাস স্পার্টাকাস স্পার্টাকাস। স্পার্টাকাস এই কথা বলেছে। স্পার্টাকাস মাটিতে মিশে গেছে। এই মাটি থেকে এসেছিল স্পার্টাকাস, সেই মাটি আজও আছে। স্পার্টাকাস মাটির থেকে উঠে এসেছিল, সেই মাটি এখন চলো। বলবেন যে আমি যাচ্ছি এখন, আপনি এসেছিলেন না, এই তার প্রমাণটা রইল। দেখার আগে পরিচিত হলে মানে একটা মূল অ্যাট্রাকশন থাকে না, যে ও কী করবে দেখবো।
পরিশ্রম করেছে আমি এটাই খালি দেখেছি। এই জায়গায় সিনটা যা লাগছে না জায়গাটা এই লাগে কি কম দামে রাখি দেবে পরিষ্কার আসছে না, ওরা মনে হয় ব্যবহার করতে পারে না। সেটি হ্যাঁ